আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার ফার্স্ট লাইভ ক্লাস। সো আজকে আমরা মূলত অনুশীলনী পার্টটা পড়বো। এটা বলতে পারো তোমাদের কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার মানে কেমিস্ট্রি মানে সায়েন্সের বইয়ের যে চ্যাপ্টার 4, 5 এবং 6 মূলত মনে হয় 3টা চ্যাপ্টার নিয়ে এখানে আলোচনা। সো আমরা মূলত 4 আর 5 অংশটুকু করার চেষ্টা করবো শেষ করার। 6 অংশটুকু আজকে করতে পারবো কিনা আমি নট রিয়েলি শিওর, বিকজ অনেক লম্বা যে এখানে জিনিসপত্র আছে। সো আপনাদের কারো যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, কোনো ধরনের কনফিউশন থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি পুরো সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, সো বিফোর উই স্টার্ট, কারো কি কোনো ধরনের যে কনফিউশন বা কোয়েশ্চেন আছে কিনা রিগার্ডিং প্রিভিয়াস লেসনস অথবা যে সামনের কোনো লেসন নিয়ে বা এটসেট্রা কোনো কিছু নিয়ে? এনিওয়ান? আচ্ছা, আপাতত যদি কোনো ধরনের কোয়েশ্চেন বা কোনো কিছু না থাকে, তাহলে আমরা স্টার্ট করি একটা একটা করে। সো আজকে আমাদের মূলত যে একটা ইম্পর্টেন্ট ক্লাস। আমরা আজকের ক্লাসে কি কি জিনিসপত্র শিখবো একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মূলত এখানে একটা ছবি দেওয়া আছে, যেটা মূলত কিসের? আমরা বলতে পারি একটা চিমনি, তাই না? বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে জেনারেলি দেখা যায় যে আমাদের যখনই যে কোনো একটা কাজ হয়, সেই কাজটা হওয়ার পরে সেখান থেকে বায়ু এইভাবে যে আমরা ফিউম আকারে বের করে দেওয়ার চেষ্টা করি। এই চিমনিগুলোর এখানে সাধারণত আমরা ফিল্টার দেওয়ার চেষ্টা করি জেনারেলি, এবং এটার ফিল্ট্রেশন প্রসেস কি হবে সেটা নিয়ে বিভিন্ন ধরনের যে আমাদের সায়েন্টিফিক রিসার্চেস আছে। বাট মাথায় রাখবা, এই চিমনিগুলো ইম্পর্টেন্ট, এবং এইটা যে আমাদের এখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে নাকি ফিল্টার্ড হয়ে ধোঁয়া বের হচ্ছে, তার উপর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টগুলো অনেক ম্যাটার করে। সো এই জিনিসগুলো জাস্ট তোমাদেরকে একটা ইনফরমেশনের জন্য আমি বলে রাখলাম। কারো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে করে নিবা। তো বায়ু দূষণ কি, এটা গেছে আমরা সবাই জানি মোরাললেস। তোমাদের বই থেকে এটা জাস্ট নেওয়া আছে। সেটা আমরা জানি যে আমাদের জেনারেলি বাতাসে প্রতিটা যে উপাদান আছে বা আমরা বলতে পারি এলিমেন্ট আছে, সেই উপাদান বা এলিমেন্টগুলোর মধ্যে একটা ব্যালেন্স দরকার। কি দরকার? উই নিড ব্যালেন্স। যখনই এই উপাদানগুলোর মধ্যকার ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, তখনই দেখা যায় আমাদের বাতাসের মধ্যে কিছু টক্সিক এক্সট্রা ম্যাটেরিয়াল চলে আসে। এবং এই টক্সিক এক্সট্রা ম্যাটেরিয়ালগুলো যখনই আসে, তখন আমরা সেগুলোকে ইনহেল করলে বা আমরা যদি সেটাকে কোনো মতে যে শ্বাস নেওয়ার মাধ্যমে আমাদের সেটা বুকে চলে যায়, খাবারের মধ্যে চলে যায়, তখন পার্টিকুলারলি আমাদের একটা বড় ধরনের সমস্যা দেখা যায়। আমরা এখানে বিভিন্ন ধরনের হেলথ বা ডিজিজ যে আমরা তখন যে এনকাউন্টার করি। সো আমরা এটা মূলত এখানে বোঝার চেষ্টা করবো যে উই নিড টু অ্যাভয়েড দিস থিংস। এখন এখানে আসো আমাদের প্রথম ও দ্বিতীয় সেশন যেটা। সো আমরা আজকে হয়তো 10টা সেশন কভার করার চেষ্টা করব। ফার্স্ট এন্ড সেকেন্ড সেশনে কি কি আছে না আছে আমরা সেটা একটু এখন বোঝার চেষ্টা করি। চলো, ফার্স্ট অফ অল, ফার্স্ট সেশনের মধ্যে আমাদের যেটা জানা দরকার সেটা যে আমাদের এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করা হয়েছে। সেটা একটু ভেবে দেখো যে তোমাদের কি সব জায়গায় দম নিতে একই রকম স্বস্তি লাগে কি না। আমরা সবাই এই জিনিসটা বুঝি যে না, আমাদের সব জায়গায় দম নিতে একই রকমের স্বস্তি লাগে না। তোমরা যদি কেউ পাহাড়ি এরিয়াতে ঘুরতে যাও, পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাও, বা ইভেন তোমার যদি একটু গ্রামাঞ্চলেও যাও, একটু জাস্ট গ্রামাঞ্চলে গেলা, এখানে দেখবা তোমার যে স্বস্তিটা বেশি কম্পেয়ার টু ইয়োর সিটি লাইফ অথবা তোমার আরবান লাইফে। হয়তো তুমি ঢাকা বা চিটাগঙ্গের মতো শহরে থাকলে তার তুলনায় তুমি এখানে শ্বাস নিয়ে অনেক বেশি প্রশান্ত যে মানে অনেক বেশি যে তুমি শান্ত অনুভব করবা। এই যে তুমি একটা স্বস্তি পাচ্ছ। কেন স্বস্তিটা পাচ্ছ? বিকজ এয়ার কোয়ালিটি ইজ গুড। এটা গেছে তোমরা সবাই বুঝতেই পারছো। এখানে তোমাদের জাস্ট একটা কোয়েশ্চেন করা হয়েছে, তোমাদের অবশ্যই তখন এই জায়গায় এয়ার কোয়ালিটি ইজ গুড। তখন এয়ার কোয়ালিটি কার উপর ডিপেন্ড করে, এটাই মূলত এখন আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি যে স্বাভাবিকভাবে আমাদের শ্বাস নিতে বা দম সব জায়গায় যে সমান মানে মনে হয় না। এখন তোমাদের বলছে যে তোমরা এখানে 5-6 জনের গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন যে এরিয়ায় তোমরা শ্বাস নিয়ে দেখো কোন জায়গায় ভালো লাগে। এটা তোমাদের নিজস্ব জাস্ট অ্যাক্টিভিটির জন্য। তোমরা খেয়াল করে দেখবা জেনারেলি যে সকল জায়গা ওপেন স্পেস, গাছপালা বেশি, সেই সব অঞ্চল তোমার কাছে বেটার লাগবে। সেগুলো দেখবা তোমার কাছে অটোমেটিক্যালি বেটার লাগবে কম্পেয়ার টু প্লেসেস যেটা কিনা বদ্ধ এবং সেখানে যে এরকম তোমার ধরনের সুযোগ নাই। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে তুমি যখন বাসা থেকে স্কুলে আসো কিংবা স্কুল থেকে বাসায় যাও, আসা যাওয়ার পথে রাস্তার কথাটি ভেবে দেখো তোমার আসার পথে কি পড়ে। বাগান বা নার্সারি যদি থাকে, দেখবা সেখানের
বাতাসে শ্বাস নিতে তেমন তোমার কেমন লাগে, আবার পথে যদি কোনো ডাস্টবিন বা কলকারখানা পড়ে যায় তখন তোমার হচ্ছে বাতাসে শ্বাস নিতে কেমন লাগে। আই গেস এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। তোমার নিজেরাও বুঝো যে তুমি যদি বাগান বা নার্সারিতে থাকো তাহলে তোমার হচ্ছে যে বেটার ফিল হবে। তুমি যখন ডাস্টবিনে যাবা, মানে ডাস্টবিনের আশেপাশে থাকবা, তখন তোমার অনেক হচ্ছে যে অস্বস্তি ফিল হবে, রাইট? তোমার অসুস্থ লাগবে। সেই জিনিসগুলো নিয়ে খুব একটা আলোচনা করার নাই। এখন এখানে দেখো কি বলছে, তোমাকে এই জায়গায় মূলত হচ্ছে একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া হয়েছে। এটা মূলত হচ্ছে গ্রুপ ওয়ার্ক, এবং মজার বিষয় এই ধরনের গ্রুপ ওয়ার্ক কিন্তু আসলে হচ্ছে বিদেশের পড়াশোনাগুলোতে, পার্টিকুলারলি ফিনিশ এডুকেশন বা নর্ডিক কান্ট্রি এডুকেশনগুলোতে প্রায় হচ্ছে এরকম টাইপের গ্রুপ ওয়ার্ক ওদেরকে করানো হয়, এবং সেখানে আসলে খুব মানে সিরিয়াসলি করানো হয়। সেখানে গ্রুপ 1, 2, 3 দিবা, দেওয়ার পরে দলের সদস্যদের নাম দিবা, ABCD যা নাম হয়। নেওয়ার পর বলছে এলাকার কোথায় শ্বাস নিতে ভালো লাগে, প্রবাবলি তুমি বলবা যে হয়তোবা যেখানে হচ্ছে তোমার নাম কি গাছপালা বেশি, হয়তো তুমি বলবা হচ্ছে যে এরিয়ার এই জায়গাটাতে ভালো লাগে বিকজ এই জায়গা হচ্ছে মাঠ আছে, তাই না? এই ধরনের তুমি হচ্ছে বিভিন্ন ধরনের আইডিয়াস দিবা। কোথায় শ্বাস নিতে খারাপ লাগে, হয়তো বলবো যে তুমি ডাস্টবিনের পাশে, কিংবা তুমি বলতে পারো যে হচ্ছে যে তোমার মানে এটা তোমাদের উপর ডিপেন্ড করে। এটা আসলে তোমরা একটু হচ্ছে যে আশেপাশে ঘুরে তারপর দেখবা। আর তোমরা আসলে বড়, তোমরা বুঝো যে আসলে কোন জায়গায় কিরকম লাগতে পারে। সো এমন না যে তোমাদের এটা খুব স্পেসিফিক্যালি লিখেও দিতে হবে। তো কোনো বিশেষ সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে কিনা যদি জিজ্ঞেস করা হয়, আগে তোমরা বেশ কয়েকটা জিনিস লিখতে পারো। নাম্বার 1, মানে যে জিনিসটা তোমাদের চোখে পড়া উচিত বলে আমি মনে করি, নাম্বার 1, অ্যামাউন্ট অফ গ্রিনারি। যে আসলে আমরা যেখানে যাচ্ছি সেখানে গ্রিনারি বা হচ্ছে সেখানে সবুজায়ন কিরকম, সেখানে কি পরিমাণ গাছপালা আছে এটসেট্রা। তারপর আমরা বলতে পারি হচ্ছে যে স্পেস বা জায়গাটা কিরকম, তোমার কি অনেক জায়গা আছে না কিন্তু বদ্ধ জায়গায় আছো। তারপরে আরেকটা বিশেষ সাদৃশ্য বা বৈসাদৃশ্যের মধ্যে তুমি আরো কয়েকটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এভাবে বের করতে পারো। তো তোমরা আসলে মূলত এগুলা নিয়ে হচ্ছে যে আস্তে আস্তে একটার পর একটা আইডিয়া পেতে পারো। পরেরটাতে যাই আমরা। এখন বলছে তোমরা কি তোমাদের এলাকার ম্যাপ আঁকতে পারবে কিনা। এলাকা খুব ভালোভাবে না চিনলেও সমস্যা নেই, সেক্ষেত্রে শুধু বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথের আশেপাশের জায়গা চিহ্নিত করেও ম্যাপ আঁকতে পারো। এবারে ম্যাপের বিভিন্ন অংশ রং করে নাও, যেখানে শ্বাস নিতে আরাম লাগে সেখানে আরাম একরকম রং, যেখানে শ্বাস নিতে খারাপ লাগে আরেক রকম রং। আমি তোমাকে একটা জাস্ট ওভারঅল আইডিয়া দেখাই যে কিরকম ভাবে এখানে তোমরা আঁকতে পারো। যেমন মনে করো আমি যদি আমার এলাকার ম্যাপ আঁকি, এটা মনে করো আমার বাড়ি, বাড়ি থেকে বের হওয়ার পরে আমি হচ্ছে এদিক দিয়ে যাব, এই হচ্ছে মনে করো আমার বাড়ি থেকে আমার অফিস। তো আমার বাড়ি থেকে অফিসের মধ্যে এই জায়গাটা হচ্ছে একটু গাছপালা বেশি, আর এইদিকে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার পাকা রাস্তা। এদিকে তোমার হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল কিছু এরিয়া আছে। দেন আমাদের এই জায়গা হয়তো বা পার্ক আছে, একটা মাঠ আছে। এই জায়গাটা হয়তো বা আমার একটা লেক আছে। এইভাবে আমি একটা ম্যাপ ড্র করতে পারি। এই যে ম্যাপটা ড্র করলাম, তোমার এখন কাজ হচ্ছে এইখানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ম্যাপটার মাধ্যমে এটা বের করা যে কোন জায়গাটা গ্রিন এবং কোন জায়গাটা গ্রিন না। সো সাপোজ আমাদের এই জায়গাটা হয়তো বা গ্রিন, সো আমি এই জায়গাটাতে সবুজ রং দিয়ে দিব। হয়তো এটা একটা সবুজ মাঠ, এটা একটা সবুজ দিয়ে দিব। তারপরে হচ্ছে যে এই জায়গাটা হয়তো বা নদীর রংটাকে আমি একটু এরকম দিয়ে দিব। এইভাবে হচ্ছে যে আমরা একটু রং টং করে আমাদের মোটামুটি এরিয়ার ম্যাপটাকে হচ্ছে যে একটু সাজাবো। তোমরা চাইলে হচ্ছে যে এরিয়ার ম্যাপ কিভাবে আঁকলে তোমাদের জন্য বেটার হয় সেটা আইডিয়া পাওয়ার জন্য তোমরা গুগল ম্যাপে যেতে পারো। গুগল ম্যাপে যাবা, গুগল ম্যাপে যে তোমার এরিয়ার নামগুলো লিখবা, লেখার পরে দেখবা তোমার গুগল ম্যাপে সুন্দর করে তোমাকে একটা ভালো হচ্ছে যে আইডিয়া দিয়ে দিছে যে আসলে দেখতে কিরকম হইতে পারে। সো দ্যাট ক্যান বি আ ভেরি গুড আইডিয়া অফ হাউ ইউ ক্যান ড্র দি এরিয়া অফ ইউ, মানে দি ম্যাপ অফ ইউর এরিয়া। ক্লিয়ার? আমরা এতটুকু বুঝা গেছে? আচ্ছা, বুঝা গেলে আমরা পরেরটাতে আগাই। তো এতটুকু বুঝা হয়ে গেলে আমরা পরেরটা দেখব। কোয়েশ্চেন আছে আমাদের এই জায়গায়, যে এখানে তোমাকে টেকনিক্যালি ম্যাপটা আঁকতে বলছে। সো ম্যাপটা এখানে ড্র করবা। বলা হয়েছে দলের অন্যদের আঁকা বাতাসের মানচিত্র দেখো, তোমার মানচিত্র তাদেরকে দেখাও। তোমাদের এলাকায় কোন জায়গায় বাতাসের ধরন কেমন কিছুটা কি বুঝতে পেরেছে? আজকে বাসায় ফেরার পথে শ্বাস নেওয়ার বিভিন্ন স্থানের নামে নিচের ছকে লিখে ফেলো। আচ্ছা, এটা লাগবে না,
এটাও লাগবে না। তোমার এলাকার একটা ম্যাপ খুঁজে বের করতে হবে, ইন্টারনেটে খুঁজে দেখতে পারো, অনেক সময় পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটেও এলাকার ম্যাপ পাওয়া যেতে পারে। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিতে পারো, ম্যাপ পাওয়া গেলে সেটা দেখে নিজের যে খাতায় একটা অনুলিপি তৈরি করে নাও। আচ্ছা, সেটাও ভালো কথা। আমাদের বলছে যে সেটা লাগবে না, তোমাদের হচ্ছে যে বারবার ওই ম্যাপের কাহিনী দিছে। আমরা বরং সেশন 2-তে চলে যাই। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ বলা হচ্ছে। বাড়ির কাজে কি দেওয়া হয়েছে তোমাদের, চলো বাড়ির কাজটা সলভ করি। বলা হয়েছে এই সেশনে তোমার যে যার এলাকার মাঝে মানচিত্র এঁকেছে, তাই না? তোমাকে জানি মানচিত্র আরো বড় এলাকার জন্য আঁকা যেতে পারে। সত্যি বলতে কি বাতাস নিয়ে যারা গবেষণা করে তার এই তো মধ্যে বিশাল বড় মানচিত্র এঁকেছে। তো এটা হচ্ছে একটা স্যাটেলাইট থেকে একটা ছবি নেওয়া হয়েছে। তোমরা প্রায় দেখবা এই ধরনের ছবিগুলো আমরা যখন আবহাওয়া পূর্বাভাস দেখি, আবহাওয়া পূর্বাভাস দেখি তখন মূলত আমরা এই ধরনের ছবিগুলো দেখতে পাই। সেই ধরনের ছবিগুলো যদি আমাদেরকে হচ্ছে যে কখনো ডাউনলোড করতে হয়, তাহলে আসলে ওই যে গুগল ম্যাপসে যে তোমরা সার্চ দিলেই পেয়ে যাবা। সো এই গেল। এখন আসেন আমাদের এই জায়গায় বলা হচ্ছে যে এমন মানচিত্র তৈরি করে রেখেছেন, এখানে উত্তর আমেরিকার এমন একটি মানচিত্র দেওয়া আছে। তোমাকে সবাই মিলে সারা পৃথিবীর এমন একটি মানচিত্র খুঁজে বের করতে পারবে? চাইলে তোমাদের পত্রিকা কিংবা বইয়ের সাহায্য নিতে পারো। আচ্ছা, তোমরা যদি মানচিত্র চাও তাহলে জাস্ট গুগলে লিখবা, গুগলে সার্চ দিলেই আসবে। এটা না পারার কিছুই নেই। ওকে, গেল। আচ্ছা, এখন বলছে যে দেখো তোমরা সবাই মিলে খুঁজে বের করো বিভিন্ন মহাদেশে, এশিয়া, ইউরোপ, পরিষ্কার বাতাসে আশেপাশে প্রকৃতিতে কি কি আছে, আর দূষিত বাতাসে আশেপাশে কি কি আছে, কোথায় নগরায়ন বেশি বা শিল্প কারখানা বেশি কিংবা বনের পরিমাণ বেশি ইত্যাদি তোমরা খুঁজে নাও বা কি কি তথ্য পেলে লিখে রাখো। আছে এগেছে, এটা তোমাকে জাস্ট ব্যাখ্যা করা হচ্ছে যে দিন শেষে তোমরা তো এটা বুঝতেই পারতেছো যে আসলে তোমাদের এয়ার কোয়ালিটি বেটার হবে কোথায়, যেখানে গাছপালা বেশি আছে, বনের জঙ্গলের আশেপাশে। আর কোথায় হচ্ছে যে এয়ার কোয়ালিটি খারাপ হবে, স্বাভাবিকভাবে যেখানে নগরায়ন বেশি, যেখানে শিল্প কারখানা বেশি, রাইট? সেটা আই গেস না বোঝার কোনো কিছু নাই। তোমাকে এখানে যেমন হচ্ছে যে মানে বিভিন্ন মহাদেশ দিছে, যেমন এটা হচ্ছে এশিয়া, এটা দিছে ইউরোপ, এটা দিছে হচ্ছে তোমার নর্থ আমেরিকা, এটা দিছে সাউথ আমেরিকা। দেখি আমাকে কমেন্টে বলো তো বাচ্চারা, জেনারেলি কোন এরিয়াতে তোমার আসলে মানে অন অ্যাভারেজ বাই লার্জ কোন এরিয়াতে হচ্ছে যে তোমার আসলে বাতাসের কোয়ালিটি বেটার হওয়া উচিত? দেখি বলো, দেখি কমেন্ট করো, কমেন্ট আমাকে বলো যে বাই লার্জ কোন জায়গার হচ্ছে যে বাতাসের কোয়ালিটি বেটার হওয়া উচিত। বলো দেখি 5টা এরিয়ার মধ্যে তোমার কি মনে হয়? এনিওয়ান, দেখি শুনি তোমাদের কি মনে হয় যে আসলে বাই লার্জ কোন জায়গার এয়ার কোয়ালিটি বেটার হওয়া উচিত, এশিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা নাকি সাউথ আমেরিকা? এশিয়া, ইউরোপ, আমেরিকা। ইউরোপ আমেরিকা আবার কেমনে হয়? ইন মোস্ট কেসেস সাউথ আমেরিকা, বিকজ সাউথ আমেরিকাতে জেনারেলি প্রচুর পরিমাণে হচ্ছে যে বন জঙ্গল বিশাল বড়, হ্যাঁ, রেইন ফরেস্ট এরিয়া আছে অনেকগুলো, এবং সেখানে আসলে দিন শেষে শিল্পায়ন অতটা হাই না। সো সাউথ আমেরিকা বাই লার্জ তুমি বলতে পারো হচ্ছে যে প্রবাবলি হ্যাজ দি বেটার এয়ার কোয়ালিটি। আচ্ছা, এখন আসেন আমরা মোটামুটি আগে এশিয়া। এশিয়াতে তো সব হচ্ছে যে কি বলে এটাকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে ভর্তি। এগিয়ে যাই, তাহলে আমরা এখন মোটামুটি এটা শেষ করলাম। দূষিত বাতাস কোথায় কোথায় আছে সেটা বের করো, যে অঞ্চলের আশেপাশে কি কি আছে। বুঝতেই পারতেছো যে কোথায় দূষিত বাতাস আছে এবং তার আশেপাশে কি আছে, কলকারখানা আছে, তার আশেপাশে হয়তো বা কি আছে, তুমি আশেপাশে কিছু নগরায়ন দেখতে পাচ্ছ, স্কুল কলেজ বেশি, হাসপাতাল বেশি, তুমি এই জিনিসগুলো হচ্ছে জাস্ট এখানে লিখে দিবা। ওকে, তারপরে আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকার ব্যাপারও বলা আছে। এগুলো তোমরা আসলে মানে টু বি অনেস্ট এখান থেকে না কোয়েশ্চেন আসবে না কোনো কিছু, এটা জাস্ট হচ্ছে তোমার কাজ বাসায় করার, এবং সেটা আসলে এখানে বলে দেওয়ারও কিছু নাই, তোমরা নিজেরাই হচ্ছে যে নিজেদের আইডিয়া ইউজ করে মানে সলভ করতে পারবা। সেখানে আসলে ভাইয়ার ইনপুট দেওয়ার কিছু নাই। আমরা চলে যাই তৃতীয়, চতুর্থ, পঞ্চম সেশনে। এটা একটা ভালো ইন্টারেস্টিং সেশন, এখানে আসলে বেশ গ্যাঞ্জাম ট্যাঞ্জাম আছে। আচ্ছা, শুরুতে একটা এয়ার ফ্রেশনার বা আতর বা পারফিউমের বোতল খুলে শ্রেণীকক্ষের একটি নির্দিষ্ট স্থানে রেখে দাও।
সো মনে করো এটা একটা হচ্ছে যে আমাদের এয়ার ফ্রেশনার। এটা একটা এয়ার ফ্রেশনার। এখন এই এয়ার ফ্রেশনারটা থেকে মনে করো আমি এটা এখানে রেখে দিছি। তো আমি যদি রুমের একটা কর্নারে এয়ার ফ্রেশনার রেখে দিই তাহলে কি রুমের সর্বত্র কি এই হচ্ছে যে আমার গন্ধটা ছড়ায় যাবে, রাইট? তো এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এয়ার ফ্রেশনারে এখান থেকে যে আমার সেন্ট বা হচ্ছে যে উপাদানগুলো বের হচ্ছে, এই 1 নাম্বার প্রসেস আর রুমে ছড়ায় যাবে যে 2 নাম্বার প্রসেস, এই 1 আর 2 নাম্বার প্রসেসগুলো কি বলতে পারবা? দেখি কমেন্টে বলো তো 1 নাম্বার প্রসেসটাকে, 2 নাম্বার প্রসেসটা কি, দেখি তোমাদের কতটুকু জানা আছে। এনিওয়ান? 1 নাম্বার প্রসেস কি, 2 নাম্বার প্রসেস কি? এক নাম্বার প্রসেস ব্যাপন আর 2 নাম্বার প্রসেস দুইটাই ব্যাপন। মেরে তক্তা বানাই দিব। এইটা হচ্ছে নিঃসরণ আর এটা হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। ক্ষুদ্র ছিদ্র পথে কোন একটা কিছু বের হওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা বলি নিঃসরণ। দেন এটা সব দিকে ছড়ায় যাওয়ার যে প্রসেস তাকে আমরা বলি ব্যাপন। সো যখন এয়ার ফ্রেশনারের মুখ থেকে ওই উপাদানগুলো বের হচ্ছে সেটা নিঃসরণ পদ্ধতিতে বের হচ্ছে, এবং যখন সেটা পুরোপুরি ছড়ায় যাচ্ছে তখন সেটা ব্যাপন পদ্ধতিতে ছড়িয়ে যাচ্ছে। আমরা কি লজিক বুঝতে পারছি? আচ্ছা, অভিস্রবণ না, নিঃসরণ। ঠিক আছে, তাহলে আমরা আগাইতে পারি। এখন বলা হচ্ছে যে সবার পাওয়া তথ্য তুলনা করো বিভিন্ন এলাকার। হচ্ছে এটা তো আগের কোশ্চেন মনে হয়। আচ্ছা, এবারে বায়ু দূষণের কারণে কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে তা খুঁজে বের করার পালা। যে অঞ্চলে বাতাস দূষিত সেখানে মানুষের কি কি অসুবিধা হচ্ছে, মানুষ ছাড়াও বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ এখানে কি থাকে, তাদেরকে কি সমস্যা হচ্ছে সেটা খুঁজে বের করো। আচ্ছা, মেইনলি তোমাদের এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে যদি আমাদের বায়ু দূষণ হয় তাহলে সাধারণত হচ্ছে যে দূষিত বায়ুর মানে বাতাসের কারণে মানুষের কি কি ধরনের হচ্ছে যে ক্ষতি হয়। আচ্ছা, দূষিত বায়ুর প্রভাব। আমরা দূষিত বায়ুর হচ্ছে যে একটা একটা করে প্রভাব দেখব। আচ্ছা, ফার্স্ট অফ অল বলছে মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব। কি কি প্রভাব হবে? শ্বাস প্রশ্বাসের সমস্যা, লাংস ইনফেকশন, সর্দি কাশি, এমনকি লাংস ক্যান্সার পর্যন্ত হইতে পারে। তোমাদেরকে একটা ইনফরমেশন বলি, যারা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করে, হ্যাঁ, যারা হচ্ছে যে লেবার আর কি, এদের কিন্তু একটা অন্যতম বড় সমস্যা হয়। এরা দেখবা মানে যারা হচ্ছে যে লেবার কমিউনিটির, এরা বেশিরভাগই হচ্ছে যে 2-3 মাস পর পর অসুস্থ হয়ে যায়। তোমরা বলতে পারো যে ভাইয়া ওনারা তো অনেক কায়িক পরিশ্রম করে, তাহলে ওনারা অসুস্থ কেন হবে? কারণ ওনাদের তো আসলে কোনো ধরনের মানে যেহেতু ওনাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়ার কথা, ওরা যে এনভায়রনমেন্টে কাজ করে, এই যে মনে করো একটা স্টিল ইন্ডাস্ট্রিতে যদি তুমি যাও, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তুমি যদি যাও, সেখানের বাতাস অতিরিক্ত খারাপ, এবং সেখানে একটা পার্টিকুলার হচ্ছে যে ম্যাটেরিয়াল আছে যেটাকে আমরা বলি হচ্ছে মনে করো যে ভারী যে ধাতুগুলো আছে আমরা বলি কার্সিনোজেনিক ম্যাটেরিয়াল। এর মধ্যে লেড আছে, টিন আছে। এই টাইপের কার্সিনোজেনিক ম্যাটেরিয়ালগুলো যদি বাতাসে থাকে এবং তুমি যদি ইনহেল করো না রেগুলার বেসিস, তাহলে তোমার বিভিন্ন ধরনের হচ্ছে যে সমস্যা হবে, এবং তার মধ্যে লাংস ক্যান্সার, নিউমোনিয়া না, সর্দি কাশি হওয়া, এই ধরনের জিনিসগুলো খুবই প্রেভেলেন্ট। এবং এই জন্যই গরিব মানুষ যদি তুমি মানে গরিব মানুষের কষ্ট আসলে এক জায়গায় না, অনেক জায়গায়। এক তো তারা কষ্ট করে, সমাজ থেকে হচ্ছে যে সবসময় তাদেরকে হচ্ছে খারাপ কথা বলা হয়, বাট অন টপ অফ দ্যাট তারা যে এনভায়রনমেন্টে কাজ করে সেটা হেলদি নেই, এবং তারা এই জন্য বেশি দিন বাঁচেও না, মানে তাদের প্রচুর পরিমাণে হেলথ কমপ্লিকেশনস থাকে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো জানা উচিত তোমাদের, হ্যাঁ। এবং এই জন্যই হচ্ছে যে এখন আস্তে আস্তে
কিভাবে একটা সেফ এবং সিকিউরড এনভায়রনমেন্টেও লেবার কমিউনিটিকে দেওয়া যায় সেটা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে এবং কাজ হচ্ছে। তোমাদের একটা জিনিস বলে রাখি, যদি আমার আসলে পড়ানোর বিষয় না, সেটা হচ্ছে অলওয়েজ রিমেম্বার, বর্তমানে আমরা সবাই তো সিএসসি, ট্রিপলি, সিভিল, মেকানিক্যাল এই পার্টিকুলার ইঞ্জিনিয়ারিং সাইটগুলোতে বেশি হচ্ছে যে মানে হচ্ছে যে আমরা সবাই হইতে চাই। ইভেন তোমরাও একই কথা শুনবা আব্বু আম্মুর কাছে যে ডক্টর বা ইঞ্জিনিয়ার হও। এনভায়রনমেন্টাল সায়েন্স বর্তমান বিশ্বের বা সামনে আগামী 10 বছর পরে অনেক ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট হবে, এবং এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট যারা হবে তাদের প্রচুর ডিমান্ড থাকবে। সো যদি তোমার এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে খুব ভালো লাগে, তোমার যদি মনে হয় যে না আমি পরিবেশকে বাঁচাইতে চাই আমার ইনোভেশন দিয়ে, আমার কাজ দিয়ে, তাহলে এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু তুমি চাইলে পড়তে পারো। এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রচুর স্কলারশিপ অপরচুনিটি বাইরে, মানে বিশ্বাস করো প্রচুর। এবং এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট হওয়াটা এখন অনেক হচ্ছে তোমাকে বেনিফিট দিবে। সো দিস আ ভেরি গুড ক্যারিয়ার অপশন দ্যাট ইউ গাইস অলসো শুড এক্সপ্লোর। আগাই, এখন প্রশ্ন হচ্ছে এটার পরে অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর উপরে কি কি প্রভাব। অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আমাদের কি জমির উর্বরতা কমে যাওয়া, জমির উর্বরতা কমে যাওয়ার পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন যে হচ্ছে যে তোমার প্রাণী আছে, যেমন পাখির বাসস্থান নষ্ট হয়, তারা এখানে থাকতে চায় না, চলে যায়। এই ধরনের প্রত্যেকটা জিনিসপত্র তোমরা চাইলে লিখতে পারো। প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব, প্রাকৃতিক পরিবেশের উপর মানে ভীষণ প্রভাব। ফার্স্ট অফ অল গ্লোবাল ওয়ার্মিং, হিউজ লেভেলের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এখন, গরমে কেউ থাকতেই পারতেছে না। হিউজ লেভেলের গ্লোবাল ওয়ার্মিং এ পড়েছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির কারণে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে যে তোমার নাম কি জমি জমার ক্ষতি হয়, ইভেন হচ্ছে যে পাথর টাথরও ক্ষয়ে যায়। অ্যাসিড বৃষ্টি খুব জঘন্য একটা জিনিস, এবং এই জিনিসগুলো সামনে আরো বাড়বে। ক্লিয়ার? আমরা আগাই তাহলে। এতটুকুর পরে আমরা চলে যাব। আচ্ছা হ্যাঁ, বলছিলাম যে পারফিউমের বোতল তুমি যদি খুলে রেখেছো, মনে আছে এই পর্যায়ে খেয়াল করে দেখো তো ঘ্রাণ পাচ্ছ কিনা। তো ঘ্রাণটা তোমার নাকে কিভাবে পৌঁছাচ্ছে, বা ডাস্টবিন থেকেও তুমি যদি হচ্ছে যে আশেপাশে যাও তোমার কিভাবে পৌঁছাচ্ছে। এই প্রক্রিয়া ভালোভাবে বোঝার জন্য একটি ছোট্ট পরীক্ষা করে দেখো, 1 কাপ গরম পানিতে একটি টি ব্যাগ নিয়ে ভালোভাবে লক্ষ্য করে দেখো কিভাবে আস্তে আস্তে চায়ের পাতার রং পুরোটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এই যে তোমাকে এখানে দেখানো হয়েছে যে তুমি এখানে একটা টি ব্যাগ দিয়েছো, বড় লোকই ব্যাপার স্যাপার, টি ব্যাগ দিয়ে চা খাওয়া। তো টি ব্যাগ দিয়েছো, টি ব্যাগ দেওয়ার পরে সেটা হচ্ছে আস্তে আস্তে এরকম রং চা হয়ে গেছে। সো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই জায়গায় এই যে টি ব্যাগটা হচ্ছে ডোবানোর সাথে সাথে কি হচ্ছে, 1 মিনিট পর, 2 মিনিট পর, 3-5 মিনিট পরে তুমি দেখবা রং হালকা গাঢ় হচ্ছে, পুরোপুরি রং পরিবর্তন। ঠিক আছে, সবার ডান? আচ্ছা, এতটুকু হয়েছে, আমরা আগায় যাই। আচ্ছা, এতটুকু হয়েছে। তাহলে এবার আরেকটা পরীক্ষা করে দেখা যাক। একটা বেলুন ভালোভাবে ফুলিয়ে নাও। এবার বেলুনের পৃষ্ঠে যে কোনো জায়গায় পেন্সিল বা আলপিন দিয়ে সূক্ষ্ম তীক্ষ্ণ কিছু দিয়ে সামান্য ফুটা করে দাও। আচ্ছা, কিভাবে বের হয়ে যায় দেখো। আচ্ছা দেখো, তা আমাদের এখানে হচ্ছে যে একটা বেলুন হচ্ছে যে ফুটা করা হয়েছে, এবং বলছে যে এবার আমরা হচ্ছে বেলুনটা নিব, এবং এখানে একটা কস স্টেপ দেওয়া থাকবে। স্কচ স্টেপ দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এখন ফুটা করে দিচ্ছি। তো জিজ্ঞেস করেছে দুইটা কি একই রকম হবে কিনা, বলো তো দেখি। এটা কেস 1, এটা কেস 2। 1 আর কেস 2 এর মধ্যে কি হবে একটু বলো তো দেখি শুনি। কোন জায়গায় কেন এরকম হচ্ছে? এক জায়গায় বলা হয়েছে যে কেস 1 এ হচ্ছে যে তোমার কি হচ্ছে, এটা কি ধামধুম ফেটে যাচ্ছে, নাকি হচ্ছে যে কেস 2 তে আস্তে আস্তে বাতাস বের হয়ে আসতেছে? কোনটা? ফার্স্টটাই কি হচ্ছে এবং সেকেন্ডটাই কি হচ্ছে বলো শুনি। ফার্স্টটাই কি হচ্ছে, সেকেন্ডটাই কি হচ্ছে? কেস 1 এ কি হয়, কেস 2 তে কি হয় বলেন শুনি।
আচ্ছা, এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না নিঃসরণ। আচ্ছা, এক একজনের এক এক হচ্ছে মতামত। ঠিক আছে, দেখো প্রথমটা জোরে বের হয়ে যাবে বাতাস, পরেরটা আস্তে আস্তে বের হবে। ঠিক আছে, কেন স্কচ টেপ দেওয়াতে আস্তে আস্তে কেন বের হবে? কারণ স্কচ টেপ দেওয়ার পরে ওই ফুটাতে যখন বাতাসটা ধুমধাম বের হইতে চাবে, ও বের হইতে পারবে না, ওকে স্লোলি হচ্ছে যে বের হইতে হবে। এই গেল। এখন এই জায়গায় বলছে যে নাম কি, বেলুনের বাতাস বের হয়ে যাওয়ার গতি। সো সাধারণ অবস্থায় বেলুন ফুটা করলে দ্রুত, আর এখন হচ্ছে ধীরে। কারণ কি? কারণ এটা হচ্ছে আমাদের নিঃসরণ ঘটে। আর দ্বিতীয়টা কেন ধীরে ঘটে বাচ্চারা? ব্যাপনের জন্য। কি মনে হয় শুনি? কেন আপনারাই বলেন, কেন হচ্ছে যে দ্বিতীয়টা ধীরে ঘটে? আচ্ছা বলেন, আইডিয়া নেই? ওয়াই? ব্যাপন। গুড। তখন আস্তে আস্তে ব্যাপন প্রক্রিয়া জিনিসটা কাজ করবে। ঠিক আছে, আমরা তাহলে আগায় যাই। এখন বলা হচ্ছে যে অন্যান্য শিক্ষার্থীর ব্যাখ্যা শূন্য, দেখো তোমাদের শিক্ষক কি বলে, ভালো জিনিস। এখন বলছে ব্যাপন ও নিঃসরণ অংশটুকু পড়ে নাও, পড়া হয়ে গেলে তোমার সভাপতির সাথে আলোচনা করে দেখো এই দুটো ঘটনার কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা। মাত্রই ব্যাখ্যা করা হয়েছে, আবার হচ্ছে একই ঘটনা, আবার একই ঘটনা। ওকে, এটা লাগবে না, শেষ। বলছে এবার ভেবে দেখো দূষিত বা হয় কোন প্রক্রিয়ায় দূষণকারী পদার্থ কিভাবে বা ছড়ায়। শুধু বাতাসটায় পানি ও মাটিও তো দূষিত হয়, তরল ও কঠিন পদার্থ কি একইভাবে দূষণ ঘটে? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো আমাদের তো আমরা জানি বাতাসের বা বায়বীয় পদার্থ হচ্ছে যে ব্যাপন প্রক্রিয়া হয়। জিজ্ঞেস করা হয়েছে তরল আর কঠিনে কি হয়। তখন আমাদের কোন ধরনের ঘটনা ঘটবে এটা জিজ্ঞেস করা হচ্ছে। এগিয়ে যাই তাহলে। এখন বলছে যে এই যে কঠিন হচ্ছে যে এই যে কঠিন তরল এবং বায়ু পদার্থের কথা বলা হলো, পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন কিভাবে ঘটে, আবার এক অবস্থা থেকে কিভাবে তাদের অন্য অবস্থায় নিয়ে আসা যায়, এই বিষয়গুলো জানার জন্য তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে গলন, স্ফুটন, পাতন, ঊর্ধ্বপাতন এই বিষয়গুলো ভালোভাবে পড়ে নাও। সম্ভব হলে তোমাদের স্কুলে ল্যাবরেটরিতে অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া পরীক্ষাগুলো হাতে কলমে করে দেখো। আচ্ছা দেখো, আমাদের এখানে মোটামুটি অনেকগুলো জিনিসপত্র বলা হয়েছে। ফার্স্ট অফ অল তোমাদের এখানে গলন, স্ফুটন, পাতন এবং হচ্ছে যে ঊর্ধ্বপাতনের কথা বলা হচ্ছে। গলন আই গেস বুঝতেই পারতেছো, কঠিন পদার্থ যদি তরলে রূপান্তর হয় সেটা গলন। তরল থেকে যদি সেটা বাষ্পে রূপান্তর হয় তাহলে সেটা স্ফুটন। তরল থেকে যদি আমরা আবার কঠিনে ব্যাক করি তাহলে সেটা পাতন। কঠিন থেকে যদি আমরা ডিরেক্ট বায়বীয়তে যাই, যেমন কর্পূর, নিশাদল, ঠিক আছে, বা নাম কি অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলোর ক্ষেত্রে এটাকে আমরা বলি ঊর্ধ্বপাতন। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে যে আমাদের প্রপার প্রসেস গেল। তাহলে আমাদের মোটামুটি এটা আইডিয়া হয়েছে। আমরা পরেরটাতে আগাই। ষষ্ঠ সেশন বলছে বাতাস দূষণকারী পদার্থ কিভাবে ছড়ায় তা নিয়ে না আলোচনা হলো কিছু, কিন্তু বাতাস দূষিত হওয়ার কারণগুলো কি কি, কোন কোন পদার্থ বায়ুতে থাকলে বায়ু দূষিত হয়, এই পদার্থগুলো কিভাবে উৎপন্ন হয়। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো এখানে অলরেডি বলা আছে যে আমাদের বায়ু দূষণকারী পদার্থগুলো কারা কারা, এটা অ্যান্সার অলরেডি এখানে দেওয়া আছে। প্রথম হচ্ছে ক্ষুদ্র বস্তু কণা, ঠিক আছে, বা হচ্ছে যে আমাদের বলতে পারি হচ্ছে যে স্মল ম্যাটেরিয়ালস। এই ক্ষুদ্র বস্তু কণার মধ্যে কি কি আছে? ধূলিকণা, সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া, বিভিন্ন নাইট্রেটস অ্যান্ড সালফেটস, এগুলো খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন নাইট্রেট, সালফেট, এই জিনিসগুলো হচ্ছে যে দরকার, মানে এই জিনিসগুলো হচ্ছে যদি পাওয়া যায় তাহলে সাধারণত সেগুলো হচ্ছে যে আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।
কার্বন মনোঅক্সাইড, ওকে আমরা বলি বিষ। কার্বন মনোঅক্সাইড হচ্ছে জগতের সবচেয়ে খারাপ জিনিস। কার্বন মনোঅক্সাইড যদি থাকে এটাকে আমরা বলি হচ্ছে যে বিষ, কারণ এটা হচ্ছে একটা বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন, এবং এই তিনটা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, প্রায় অবজেক্টিভে দেয়। একটা খুবই বিষাক্ত গ্যাস, এবং এটা হচ্ছে বিভিন্ন ধরনের কার্বন ভিত্তিক ফুয়েল, যেমন তুমি যদি কয়লা পুরাও, কাঠ পুরাও, বা হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস পুরাও, তখন সাধারণত দেখা যায় আমাদের কার্বন মনোঅক্সাইড প্রডিউস হয়। কার্বন মনোঅক্সাইড প্রডিউস হওয়ার জন্য বেশ কিছু কন্ডিশনস আছে, এবং আমরা যতদিন এনার্জি ক্রাইসিসে থাকবো ততদিন পর্যন্ত কার্বন মনোঅক্সাইড নিয়ে আমাদের হচ্ছে যে পৃথিবীতে ঝামেলা সৃষ্টি হবে। নাইট্রোজেন ডাইঅক্সাইড জেনারেলি আসবে হচ্ছে তোমার কলকারখানা, এবং কোথা থেকে, যদি তুমি হচ্ছে যানবাহন ইউজ করো, এই দুইটা হচ্ছে যে তোমার সোর্স নাইট্রোজেন ডাইঅক্সাইড আসা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, শিল্প কারখানা থেকে মূলত এটা উৎপন্ন হয়। কার্বন আসছে, তারপর সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড হচ্ছে খুবই জঘন্য একটা হচ্ছে যে তোমার গ্যাস, মানে ঘ্রাণযুক্ত গ্যাস। সাধারণত ফসিল ফুয়েল যদি তুমি পুরাও তখন সাধারণত হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইড হচ্ছে মিলে। এইটা হচ্ছে তোমাকে কাইন্ড অফ মেমোরাইজ করতে হবে। এই ছকটা সুন্দর করে মেমোরাইজ করবা, তাহলে তোমার জন্য হচ্ছে যে কোয়েশ্চেনগুলো অ্যান্সার হচ্ছে আর একটু বেটার আসবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার হচ্ছে কারো? মানে কোয়েশ্চেন আছে কারোর? কোনটা বিস্তারিত বলবো আমি, না বলো? বিস্তারিত বলতে পারবো, কোনটা আমি বুঝিনি আসলে। ক্লিয়ার? আগাইতে পারি? তো এই জায়গায় মোটামুটি তোমাকে ব্যাখ্যা দেওয়া আছে যে কোন কোন হচ্ছে যে তোমার পদার্থের কি কি ধরনের সমস্যা। তারপর বলেছে এই আলোচনা করার আগে একদম গোড়ার আলাপ হিসেবে পদার্থের গঠনের উপর একটু আলোকপাত করা যাক। তোমরা ইতিমধ্যে জানো পদার্থের গঠনের মূল উপাদান হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এখন এই কণিকাসমূহ পরমাণুর ভেতরে কিভাবে বিন্যস্ত থাকে তা তোমরা জানো কি? আচ্ছা, তোমরা জানো আসলে কিভাবে থাকে, এটা কোনো প্যারা নাই। তোমাকে হচ্ছে পরমাণু মডেল নিয়ে এখন আলোচনা করতে বলা হয়েছে। রাদারফোর্ড আর হচ্ছে যে বোরের পরমাণু মডেল তোমাকে হচ্ছে পড়ে নিতে বলা হয়েছে। ফাইন, ওইটা তোমরা আগে অনুসন্ধানী পাঠে পড়ছো, না পড়লেও আমরা এখন ব্যাখ্যা দেখব। বলা হয়েছে আচ্ছা, আলোচনা শেষে নিজের ছকের মধ্যে উত্তরগুলো দাও। পরমাণু বিন্যাস সম্পর্কে রাদারফোর্ডের মডেলের মূল ধারণা কি? মূল ধারণা খুবই সিম্পল, প্রোটন প্লাস নিউট্রন হচ্ছে নিউক্লিয়াসে সেন্টার তথা নিউক্লিয়াস, এবং তারা ভারী। ইলেকট্রন চারদিকে সৌরজগতের গ্রহের ন্যায় ঘুরবে। ঠিক আছে, এই আর কি আমাদের হচ্ছে যে এরকম ধরনের কথাবার্তা থাকবে। তারপরে কি আছে? তারপরে হচ্ছে যে দুইটা হচ্ছে যে মেইন ঘটনা, এবং ইলেকট্রনের ভর নগণ্য। এই আর কি তোমাকে ঘুরায় ফিরায় হচ্ছে যে রাদারফোর্ডের মডেল সম্পর্কে তুমি মূল ধারণা পাই, সেটা তুমি অনুসন্ধানী পাঠ থেকে ডিরেক্টলি হচ্ছে যে তোমার পয়েন্ট আকারে দেওয়া আছে লিখে নিতে পারো। অনুসন্ধানী পাঠ, অনুসন্ধানী পাঠ থেকে ডিরেক্ট হচ্ছে যে ফর্মুলাগুলো লিখে নিতে পারো। এখন বলা হচ্ছে যে পরমাণু মডেল বিন্যাস সম্পর্কে বোরের মডেলের মূল ধারণাটা কি? বোরের মডেলের মূল ধারণা ছিল যে ভাই দেখেন, আসলে ও আসলে কারেকশন দিছে অনেকগুলা। নাম্বার 1 ও একটা ফর্মুলা দিছে, mvr = কি nh/2π, কৌণিক ভরবেগের ফর্মুলা। দেন তোমাকে আরো বলছে যে ভাই দেখেন, আসলে দিন শেষে ইলেকট্রনগুলো আসলে এরকম উপবৃত্তাকার পথে ঘুরে না, সরি বরং হচ্ছে সৌরজগতের মতো হচ্ছে তাদের সাথে কোনো সম্পর্ক নাই, এবং সে ম্যাক্সওয়েলের প্রবলেমটাকে হচ্ছে সলভ করে। সে বলে যে না ভাই দেখেন, আসলে আমরা যেরকম বলতেছি যে বোরের পরমাণু মডেলে, রাদারফোর্ডের পরমাণু মডেলে হচ্ছে যে ম্যাক্সওয়েল বলতেছিল যে ঘুরতে 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 মাঝখানে চলে আসবে। ও বলে যে না দেখেন, আমাদের এখানে প্রত্যেকটা যে হচ্ছে কক্ষপথ আছে তাদের কিছু ডিস্টিংক্ট এনার্জি হচ্ছে যে লেভেল আছে। তো সাপোজ এইটার এনার্জি লেভেল হয়তো বা 15.6 ইলেকট্রোভোল্ট, এটার এনার্জি লেভেল হয়তো বা 11 ইলেকট্রোভোল্ট। তো এর মাঝখানে কোনো রেঞ্জে আসলে চাইলেও কোনো ইলেকট্রন ঘুরতে পারবে না। অর্থাৎ ম্যাক্সওয়েল যেটা বলতেছিল ঘুরতে 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 মাঝখানে এসে পড়ে যাব, সেটা হওয়ার জন্য এখানে 15-র পরে 14, 13 এরকম বিভিন্ন ধরনের ইলেকট্রনের কক্ষপথ থাকার কথা। বাট এখানে ইলেকট্রনের কক্ষপথ এগুলো এক্সিস্টই করে না। ইলেকট্রনকে যদি একদম মাঝখানে যে সেন্টারে যে পতিত হইতে হয়, তাহলে অবশ্যই তাকে এক্স্যাক্টলি 4.6 ইলেকট্রন ভোল্ট গিভ আপ করে বা সেখান থেকে সরাই দিয়ে দেন হচ্ছে যে তোমার এই কক্ষপথে আসতে হবে। বা এখান থেকে যদি এখানে জাম্প করতে যায়, সেম অ্যামাউন্ট অফ হচ্ছে যে এনার্জি ওকে গেইন করতে হবে। মাস বাঁচায় কোনো ধরনের এনার্জি নাই। এটা হচ্ছে মূলত আসলে বোরের সবচেয়ে বড় আইডিয়া, যে আইডিয়াটা দিয়ে আসলে পুরো এন্টায়ার হচ্ছে যে পরমাণু মডেলটাকে ডিসরাপ্ট করে দেয়। ওকে,
এখন বলছি দুই মডেলের মূল পার্থক্য কোথায়? মূল পার্থক্য হচ্ছে এক, অফকোর্স এনার্জি লেভেল বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, ইলেকট্রনের ঘূর্ণন পথ দেখতে কেমন, সৌরজগতের সাথে আদৌ মিলে কিনা। এই ঘুরে ফিরে এগুলো হচ্ছে আমাদের মেইন টপিক। সো এগুলা মোরাললেস আই গেস হচ্ছে আপনাদেরকে অনুসন্ধানী পাঠে অলরেডি পড়ানো হয়েছে। সো ইটস নট লাইক হচ্ছে যে ভেরি ডিফারেন্ট অর ইউনিক ইন দিস পার্টিকুলার কেস। ওকে, আপনাদের বাড়ির কাজ দেওয়া হচ্ছে। 3 সপ্তাহ তোমাদের কাজ হবে এলাকার বায়ুদূষণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা, এলাকায় ইটে ভাটা থাকলে সেখান থেকে কি কি দূষণকারী গ্যাস নির্গত হয় সেগুলো বের করা। আচ্ছা, ঠিক আছে। সো এগুলা তোমরা ইটের ভাটায় যে খোঁজ নিবা, ঠিক আছে। এখন তাদের বলা হয়েছে রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে সংশ্লিষ্ট বিষয়গুলো পুরো আলোচনা করে কেন এবং কিভাবে বিভিন্ন মৌল পরসাথে যুক্ত হয়। আচ্ছা, আজান দিচ্ছে। আচ্ছা, আমরা আজানটা চলাকালীন ব্রেক চলুক, আজানের পর আবার শুরু করবো। উপরে ঘুমাতে পারবেন। আচ্ছা, আমরা আবার স্টার্ট করি, রাইট? ওকে, যেখানে ছিলাম আমরা। সো আমাদের এখানে বলা হচ্ছে যে আচ্ছা, বিনোযোগ গঠন করে তার সম্পর্কে ধারণা তৈরি করো, এটা তোমরা পারবা। সপ্তম অষ্টম সেশনে কি বলা হচ্ছে? বলা হয়েছে যে রাদারফোর্ড ও বোরের পরমাণু বল সম্পর্কে জেনেছো, আবার আলোচনা করো। আলোচনাই করতে বলে ওরা। আচ্ছা, 5টি মৌল নিয়ে কাজ করো এবং কোন 5টি মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে হবে তাই শিক্ষক তোমাদের নির্দিষ্ট করে দিবে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস বের করা শেষ। কোন শক্তি স্তরে কোন উপশক্তি স্তরে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকবে তা কি দেখতে পেরেছো? আচ্ছা আচ্ছা, কাজ মিলিয়ে দেখতে বলছে কোন নির্দিষ্ট মৌল ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ভিন্নতা, এগুলো যাচাই করে দেখো। আচ্ছা, এখানে তো কিছু আসলে বলাই হয় নাই। সবাই তো ইলেকট্রন বিন্যাস করতে জানো, তাই না? দেখি তোমরা আমাকে একটা কাজ করো তো, কপারের ইলেকট্রন বিন্যাসটা আমাকে একটু লিখে দেখাও তো, দেখি পারো কিনা। জাস্ট কপারেরটা লিখে দেখো, আর কোনোটা লাগবে না, তাহলে আমি বুঝো তোমরা কতটুকু পারছো। কপারটা লিখে দেখাবে এবং তারপরে
আয়রন 2+ এরটা লিখে দেখাবো, এই দুইটা করে দেখাও, আয়রন 2+ আর হচ্ছে কপার। দেখি কার কত হচ্ছে যে আইডিয়া আছে। আমাদের অলমোস্ট অনেকখানি ডান, বেশিখানি বাকি নাই আর পড়াশোনা, আমাদের অলমোস্ট ডান। দেখি তুমি আমাকে বলো যে হচ্ছে যে কপার আর হচ্ছে আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে। এনিওয়ান দেখি পেরেছেন কিনা। 2918 বাচ্চারা এইভাবে করলে তো হবে না, তোমরা তো বড় হয়েছ, তোমাদের কি চ্যাপ্টার পড়ানো হয়নি এখনো? এই চ্যাপ্টার এখনো পড়ানো হয় নাই? নেন, এই হচ্ছে অ্যান্সার। এটা হবে অ্যান্সার। আপনাদের কি এটা পড়া হয়েছে এ পর্যন্ত, নাকি হচ্ছে যে আপনারা এই চ্যাপ্টার এখনো পড়েন নাই? না পড়লে আর কি আমরা আগায় যাব, না পড়লে হচ্ছে যে দরকার নেই, আমরা তাহলে এখানে স্টপ করব। বিকজ যদি তোমাদের হচ্ছে যে মানে থিওরি পার্ট না পড়া হয়, তাহলে আসলে অনুশীলনী পাঠে যে লাভ নাই। এই যে ওরা তো পারে, তাইলে দেখেন মিলছে কিনা সবার। আয়রন এটা সবাই বুঝছেন 2+ হলে কি হয়, এটা আপনাদের বইয়ে আছে। আয়রন 2+ এরটা বইয়ে কিন্তু নাই। আয়রন 2+ এরটা হচ্ছে যে আইডিয়া খুবই সিম্পল। যদি কখনো বলা হয় 2+, এর মানে কি দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে। অলওয়েজ রিমেম্বার দুইটা ইলেকট্রন বের হবে সর্বশেষ কক্ষপথ থেকে। সর্বশেষ কি কক্ষপথ থেকে। সো যদিও আমরা জানি যে 4s এর ওভারঅল এনার্জি 3d এর থেকে কম, বা 4s ইলেকট্রন ঢুকে পড়ে, বা যদি বের হইতে হয় তাহলে সবার আগে 4s থেকেই বের হবে। তো আমরা কি জানি নর্মালি 3d6 4s2 হওয়ার কথা, 4s2 থেকে ইলেকট্রন বের হয়ে যাবে, 3d6 থেকে যাবে। বুঝতে পারছি? ওকে, এই হচ্ছে যে আমাদের মোরাললেস কনসেপ্ট, এটা আর কি ইম্পর্টেন্ট। আমাদের আরো মজার আছে, যেমন তোমরা যদি কেউ জানতে চাও এক্সট্রা, তাহলে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সংকোচনটা পড়ে নিও। নেটে সার্চ দিবা ল্যান্থেনাইড অ্যান্ড অ্যাক্টিনাইড হচ্ছে যে কন্ট্রাকশন, তাহলে তোমাদের এখানে আরেকটু বেটার আইডিয়া পাবে। এটা জেনারেলি ইন্টারমিডিয়েটে পড়ানো হয়, তোমরা আগে থেকে পড়ে রাখলা। ঠিক আছে, আলোচনা হয়ে গেল। অন্যান্য দলের কাজের সাথে তোমার কাজ মিলিয়ে দেখো, কোনো নির্দিষ্ট মূল্য ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ভিন্নতা দেখা গেলে সেটা আবার হচ্ছে যে শিক্ষকের সাথে আলোচনা করো। নবম ও দশম সেশন। যে কোনো পদার্থের গঠনের একক হচ্ছে পরমাণু, আর সেই পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কিভাবে বিন্যস্ত থাকে তা তোমরা জেনেছো। ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে পড়ে নাও। ঠিক আছে, পড়ে নিলাম। এবং এক একটা অংশ পড়ে নেওয়ার পরে বুঝতে সমস্যাটা আলোচনা করো। পড়েন নাই? আচ্ছা, পড়েন নাই অনেকে না। আচ্ছা, না পড়লে তো আসলে তোমাদের এই পার্টগুলো করানো যাবে না। ঠিক আছে, না করলে আচ্ছা বুঝতে পারছি। ওকে বেচারা, যেহেতু তোমরা পড়ো নাই তাহলে তো আর হচ্ছে যেটা করানো যাইতেছেও না, কারণ তাহলে হচ্ছে যে করাইলে তোমরা তো পারবা না। একটা কাজ করো, আমাদের ক্লাস কিছু বুঝি নাই কেন, তোমার আমাদের কাছে কেন বুঝবে না, আমরা তো ভালো পড়ায়। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যেহেতু পড়া হয় নাই তাইলে হচ্ছে যে ভাইয়ার আগাচ্ছি না, ভাইয়া এই জায়গায় রেখে দিচ্ছি। কারো যদি কোনো ধরনের কনফিউশন হচ্ছে যে বা থাকে বা কোয়েশ্চেন থাকে বলেন। কোনো কনফিউশন কোয়েশ্চেন আছে এই পর্যন্ত যা যা পড়িয়েছি? মানে ভাইয়া চাইছিলাম যে আজকে 9 আর 10 হচ্ছে সেশন পর্যন্ত শেষ করে দিতে, বাট যেহেতু আপনারা বলতেছেন আপনাদের পড়া হয় নাই, তাহলে জিনিসটা আগায় লাভ নেই, বিকজ আমি জাস্ট পড়া যাবো, আপনারা কিছু বুঝবেন না। সো এই অনুশীলনী পাঠটা শেষ করার জন্য আপনাকে অ্যাটলিস্ট কেমিস্ট্রির হচ্ছে 3টা চ্যাপ্টার হচ্ছে আগে শেষ করে আসতে হবে, দেন আপনি পুরো ইন্টার অনুশীলনী পাঠটা শেষ করতে পারবেন। সো অনুশীলনী পাঠে আমরা আপাতত হচ্ছে যে কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর পার্টটুকু শেষ করছি, 5 এর ফার্স্ট পার্টটুকু শেষ করছি।
5 এর বাকি পার্টটুকু শেষ করার জন্য আমাদেরকে আরেকটু হচ্ছে যে তোমার ডেপথে যাইতে হবে। ডেপথে যাওয়ার জন্য হচ্ছে তোমাকে এই জিনিসগুলো পড়ে আসতে হবে। টু বি অনেস্ট, যে অনুসন্ধানী পাঠ পড়ে অনুশীলনী পাঠ তার জন্য কোনো ব্যাপারই না। মানে আমি যদি কাউকে পড়ে, যেমন আমি আমার অফলাইন ব্যাচে কিন্তু হচ্ছে অনুসন্ধানী পাঠটাই বেশিরভাগ পড়ে, অনুশীলনী পাঠ খুব একটা পড়েও না। বিকজ যে অনুসন্ধানী পাঠ পড়ে তার জন্য অনুশীলনী পাঠ কোনো ব্যাপার না। ঠিক আছে, সো এই আর কি। আপেক্ষিক পারমাণবিক ভরটা একটু বুঝাই দিব। ওকে, শিওর। আপেক্ষিক পারমাণবিক ভরটা বুঝাই দিব। আপেক্ষিক পারমাণবিক ভরের কনসেপ্টটা খুবই সিম্পল। মনে করো এটা তোমার একটা হচ্ছে যে খণ্ড, একটা মানে যে কোনো খণ্ড, আমি ধরলাম সোডিয়ামের খণ্ড। সোডিয়াম কিন্তু অনেক রিঅ্যাক্টিভ, হ্যাঁ। তো একটা সোডিয়ামের খণ্ড, তুমি হচ্ছে যে এখানে এই সোডিয়ামের খণ্ডের মধ্যে তো অনেক হচ্ছে যে অ্যাটম আছে, তাই না? মিলিয়ন মিলিয়ন অ্যাটম, মিলিয়নস অফ অ্যাটমস। তো এখন এই মিলিয়নস অফ অ্যাটমস এর ক্ষেত্রে আমরা হিসাব করে দেখতে পাইছি যে প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে একটা মজার একটা হিসাব আছে। হিসাবটা হচ্ছে এরকম যে 6.023 ইন্টু 10⁻23 এতগুলো অ্যাটমের ম্যাস হচ্ছে 23 গ্রাম। এতগুলো কোন অ্যাটম? সোডিয়াম অ্যাটমের ম্যাস। তো 6.023 তো 10⁻23, এটাকে আমরা বলি অ্যাভোগাড্রো নাম্বার। এবং এই অ্যামাউন্ট অফ নাম্বারের অ্যাটমকে আমরা একসাথে বলি 1 মোল। এই 1 মোল সোডিয়ামের ম্যাস যা হবে সেটাকে আমরা বলবো আপেক্ষিক পারমাণবিক ভর। বুঝতে পারছি? এই তো এই আর কি মোটামুটি হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। তোমাদের বই হচ্ছে কার্বন 12 আইসোটোপ নিয়ে অনেক কিছু ব্যাখ্যা ট্যাখ্যা করছে, এত কিছু ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, তাহলে এটা জানলেই হইলো। সো এখান থেকে হচ্ছে বাকি জিনিসগুলো আসে। সো তোমাদের হচ্ছে যে থিওরি ক্লাসে যদি সমস্যা থাকে তাহলে তোমাদের সাইড ভাই আছেই। আমি যেটা এক্সপেক্ট করবো সেটা হচ্ছে অ্যাটলিস্ট চ্যাপ্টার 5টা ঈদের মধ্যে শেষ করে ফেলবা, যেন চ্যাপ্টার 5টা ঈদের বন্ধ শেষ করলে ঈদের পরে যখন আমরা নেক্সট ক্লাসটা নিব তখন চ্যাপ্টার 5 এবং 6 দুটো পার্টটাকে কমপ্লিটলি শেষ করে দিতে পারি। আচ্ছা, সো আনটিল দেন আপাতত হচ্ছে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই হচ্ছে ঈদের ছুটি অনেক আনন্দে কাটাবেন। কিছু করার নাই, পড়াশোনা করতেই হবে আপনাদের, কিন্তু হচ্ছে যে যতই যাই বলুক না কেন ঈদের শেষে অলরেডি ঠিকই পরীক্ষা নিবে স্কুলগুলোতে। সো ডোন্ট বি দ্যাট পার্সন যে কিনা হচ্ছে যে লাস্টে পরীক্ষার আগের দিন রাতে নাকানি চুবানি খেয়ে পড়ো তারপর পরীক্ষা পাশ করতে পারতেছে না। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।